সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো। আজকের ক্লাসেও তোমাদের সাথে রয়েছি যথারীতি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজ আমরা আরবের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এটি একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে এবং অনার্স প্রথম বর্ষের ২১-১৬০১ বিষয় কোডে রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে উট, মরুভূমি, খেজুর গাছের ছবি দেখতে পাচ্ছ, এগুলো যে দেশ ও অঞ্চলের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তা হচ্ছে আরব ভূমি। এই আরব ভূমির পবিত্র মক্কা নগরীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইসলামের আবির্ভাব ঘটেছিল। এখন আমরা আরব ভূমির ভৌগোলিক অবস্থানটা গোলক ও মানচিত্র থেকে দেখে নিচ্ছি। এশিয়া মহাদেশের সর্ব দক্ষিণ পশ্চিমের ভূখণ্ড হচ্ছে আরব। এই যে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এখান থেকে সোজা পশ্চিমে ভারত, পাকিস্তান ও ইরান পার হয়েই আরবের মূল ভূখণ্ডের অবস্থান। এর পশ্চিমে রয়েছে আফ্রিকা মহাদেশ, উত্তর পশ্চিমে ভূমধ্য সাগর ও ইউরোপ মহাদেশ। উত্তরে তুরস্ক পার হলেও ইউরোপের ভূখণ্ডই পড়বে। আর পূর্বাঞ্চল জুড়ে রয়েছে ইরান নামক রাষ্ট্রখানা, যা প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল। সুতরাং আমরা বলতে পারি আরব ভূখণ্ডটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। জাজিরাতুল আরব। আরবকে বলা হয় জাজিরাতুল আরব, মানে হচ্ছে আরব উপদ্বীপ। প্রশ্ন হচ্ছে উপদ্বীপ কি? বিষয়টা জানার আগে আমরা বরং প্রথমে দ্বীপ কি জিনিস সেটা দেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্বীপের ছবি। অন্যান্য স্থলভাগ থেকে বিচ্ছিন্ন চারদিক জলরাশি দ্বারা বেষ্টিত ভূখণ্ড হচ্ছে দ্বীপ। আর উপদ্বীপের সাথে স্থলভাগের খানিকটা সংযোগ থাকে। এই যে ম্যাপে তোমরা আরব ভূমি দেখতে পাচ্ছ, এর পশ্চিমে রয়েছে লোহিত সাগর, দক্ষিণে আরব সাগর এবং পূর্বে রয়েছে পারস্য উপসাগর। এর তিন দিক দিয়েই জলরাশি দ্বারা বেষ্টিত। আর একদিকে অর্থাৎ উত্তরে রয়েছে সিরিয়ার মরুভূমি, জর্ডান, ফিলিস্তিন ও ইরাকের স্থলভাগ। এজন্য আরবকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়। আরব উপদ্বীপে বর্তমানে শুধু সৌদি আরব নয়, তাকে ঘিরে আরও অনেকগুলো স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব রয়েছে। সেগুলোকেও আমরা এক নজর দেখে নেই কেমন। দক্ষিণ পশ্চিমের ইয়েমেন থেকেই শুরু করা যাক। অতঃপর ওমান, সংযুক্ত আরব আমিরাত, যে দেশ বা রাজধানী আবুধাবির চেয়ে সুউচ্চ ভবন বুর্জ খলিফার শহর দুবাই বিশ্বে বেশি পরিচিত। আরেক উপদ্বীপ দেশ কাতার, ক্ষুদ্রাকৃতির জন্য মানচিত্রে জায়গা না পাওয়া বরিশাল বিভাগের অর্ধেক আয়তনের দেশ বাহরাইন, কুয়েত, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, ফিলিস্তিনের ভূমি জবরদখলকারী মুসলিম বিশ্বের বিস্ফোর নামে পরিচিত ইহুদি রাষ্ট্র ইসরায়েল, জর্ডান এবং সবার মাঝখানে সৌদি আরব। এবার আরবের ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি কি জিনিস? মাটির উপরিভাগের অবস্থা, তাই তো? হ্যাঁ, এখন আমরা আরবের ভূপ্রাকৃতিক অবস্থাটাও প্রাকৃতিক ম্যাপ থেকে দেখে নিচ্ছি। এই যে আমাদের দেশ সবুজ শ্যামল রূপসী বাংলা, এখান থেকে সোজা পশ্চিমে প্রায় ৩,০০০ মাইল দূরের বৃক্ষহীন তপ্ত বালুকাময় আরব মরুভূমি। আমরা দেখতে পাচ্ছি আরবের পশ্চিম উপকূল সিনে উপত্যকা থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত সাগরের পাড় ঘেঁষে উঁচু পাহাড় সারি বিদ্যমান। এটাকে আরব অঞ্চলের মেরুদণ্ড বলা হয়। মধ্য আরবেও দেখা যাচ্ছে এবড়োথেবড়ো পর্বত রাশি। উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব আরব পর্যন্ত লাল বালুকাময় মরুপ্রান্তর। আরব উপদ্বীপটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কিছুটা ঢালু। এই যে আরব ভূমি, এর আয়তন প্রায় ১০,২৭,০০০ বর্গমাইলের মতো, যা বাংলাদেশের প্রায় ১৮ গুণ বড়। আল্লামা শিবলি নোমানির মতে এটির গড় দৈর্ঘ্য প্রায় ১৫০০ কিলোমিটার এবং গড়ে প্রস্থ হচ্ছে ৬০০ কিলোমিটার। বিশাল এই ভূখণ্ডের শতকরা প্রায় ৯৫% জায়গায় হচ্ছে জনবসতির অনুপযোগী বিশাল মরুপ্রান্তর।
এবং শতকরা মাত্র 5 ভাগে জনবসতি যোগ্য। 2018 সালের গণনা অনুসারে আরব ভূখণ্ডে প্রায় 7,80,00,000 এর মতো লোক বসবাস করে। সৌদি আরবে বর্তমানে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 15 জন লোক বাস করে, যেখানে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1103 জন 2017 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে। গ্রিক ভৌগোলিকগণ আরবের ভৌগোলিক তারতম্য অনুসারে সমগ্র আরব ভূভাগকে 3টি ভাগে বিভক্ত করেন: মরুভূমি, পাহাড়ি অঞ্চল এবং উর্বর অঞ্চল। পাহাড় সম্পর্কে ইতিমধ্যে আমরা কিছুটা ধারণা পেয়েছি, সেই জন্য এটার আলোচনা আজকে না হয় থাক, আমরা বরং অপর 2টা বিষয় সংক্ষেপে আলোচনা করব। মরু অঞ্চল। মরু অঞ্চলকে আরবরা আবার 3টে ভাগে ভাগ করেছে: আন-নুফুদ, আদ-দাহনা ও আল-হাররা। এগুলো সম্পর্কে আবার কিছু ধারণা নেওয়া যাক। আন-নুফুদ। আরবের উত্তরে শ্বেত ও লোহিত বালুকাপূর্ণ অঞ্চলকে আন-নুফুদ বলা হয়। এখানে বছরের অন্য সময়ে শুষ্ক থাকলেও শীতকালে সামান্য বৃষ্টিপাত হয়, ফলে এই অঞ্চলে কিছু তীর্ণ গুলমাদি জন্মে পশুচারণের উপযোগী হয়ে ওঠে। এ সময় বেদুইনরা উট ও মেষ চড়াতে এখানে চলে আসে। আদ-দাহনা। আন-নুফুদের দক্ষিণে হাজারামাউত ও ইয়েমেনের পূর্বে এবং ওমানের পশ্চিমে এ অঞ্চল অবস্থিত। এ অঞ্চল খুবই উষ্ণ এবং গ্রীষ্মকালে বসবাসের অনুপযোগী। সাময়িক বৃষ্টিপাতের ফলে জমির উর্বরতা বৃদ্ধি পেলে বেদুইনরা এই অঞ্চলে স্বল্পকালীন বসতি গড়ে তুলত। এ অঞ্চলের দক্ষিণে রাবাল খালি নামে বসবাসের অনুপযোগী থরে থরে সাজানো বালুকারাশির একটা শূন্য অঞ্চল রয়েছে। অন্য একটা গুগল ম্যাপ থেকে আমরা এটা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি, তাই না? আল-হাররা। আরবের মধ্য ও পশ্চিমাঞ্চলে অবস্থিত অসমতল লাভাচ্ছাদিত ফাটলযুক্ত ও প্রস্তরময় এলাকাকে হাররা বলা হয়। অতিরিক্ত উষ্ণতা ও ভূমির অনুর্বরতার কারণে এই অঞ্চলটিতেও তেমন বসতি বিস্তার ঘটেনি। উর্বর অঞ্চল। আরব ভূমি মরুময়, অনুর্বর ও পার্বত্যময় হলেও আরবের কয়েকটি এলাকা উর্বর তৃণভূমি এলাকা রয়েছে। এগুলোর অধিকাংশই মধ্য আরব ও দক্ষিণ আরবে অবস্থিত। সৌদি আরবের মক্কা, মদিনা এবং তায়েফ, হেজাজ অঞ্চলে পড়েছে। এ অঞ্চল কৃষি উৎপাদন ও মনুষ্য বসবাসের উপযোগী। দক্ষিণ আরবের ইয়েমেন, ওমান ও হাজারামাউত এলাকা বেশ কয়েকটি উর্বর উপত্যকা রয়েছে, যেখানে প্রচুর ফসল উৎপাদিত হয়। ইয়েমেন শব্দের অর্থ সুখী বা সৌভাগ্যবান। কৃষি উৎপাদন, ব্যবসা বাণিজ্যের কেন্দ্রীয় স্থল ও ধনসম্পদের কেন্দ্রভূমি হওয়ায় প্রাচীনকালে একে আরাবিয়া ফেলিক্স বা সুখী আরব ভূমি বলা হতো। আরবের আবহাওয়া। আরবের আবহাওয়া আমাদের বাংলাদেশের থেকে ব্যাপক গরম। গ্রীষ্মকালে সেখানকার তাপমাত্রা 40 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। গ্রীষ্মকালে তপ্ত বালুতে বাঙালি প্রবাসী ভাইদেরকে ডিম ভাজতে দেখেছি। এই আরবেই আবার শীতকালে কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় এবং তুষারপাত হয়। বাংলাদেশে কিন্তু গ্রীষ্মকালে তাপমাত্রা গড়ে 38 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 11 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। আরব ভূমিতে বৃষ্টিপাতও তেমন হয় না। ইয়েমেন, তায়েফ ও ওমানে বছরে কয়েকবার সামান্য বৃষ্টিপাত হয়। উৎপন্ন ফসল। খেজুর গাছ আরবদের প্রধান বৃক্ষ হয়, তাদের প্রধান খাদ্য ছিল খেজুর। খেজুরের রস ছিল প্রিয় পানীয়। এছাড়া গৃহের খুঁটি, চালা, বেড়া, মাদুর, রশি ছাড়াও পশু খাদ্য, জ্বালানি কাঠ ইত্যাদি ক্ষেত্রে খেজুর গাছ ব্যবহার করা হতো। ফলে আমির ফকির নির্বিশেষে খেজুর গাছ ছিল তাদের অকৃত্রিম বন্ধু। এজন্য খেজুর গাছকে আরবে গাছের রানী বলা হতো। অন্যান্য ফসলের মধ্যে ইয়েমেন এবং বিভিন্ন মরুদ্যানে গমের চাষ হতো। আচ্ছা, মরুদ্যান কি জিনিস? মরুদ্যান মানে মরুভূমির উদ্যান, মানে বাগান। পানিবিহীন ধূসর মরুতে উদ্যান বা বাগান, সেটা আবার কিভাবে সম্ভব, তাই তো? আসলে আরব ভূমিতে নদ নদী বা খাল নাই বটে, কিন্তু মাঝে মাঝে দু একটা প্রাকৃতিক ঝর্ণা বা জলাশয় রয়েছে।
সেই পানিকে ব্যবহার করে যে বৃক্ষ শোভিত বাগান গড়ে ওঠে তাই হচ্ছে মরুদ্যান। ক্লিয়ার তো? যাই হোক, ইয়েমেন এবং ওমানের বিভিন্ন স্থানে কিছু পরিমাণে ধান এবং কোথাও কোথাও যব, আঙ্গুর, ডালিম, আপেল, কমলা লেবু, তরমুজ, লেবু প্রভৃতি জন্মে। জীবজন্তু: উট, ঘোড়া, দুম্বা, ছাগল, ভেড়া ছিল আরবদের প্রধান গৃহপালিত পশু। উটের দুধ এবং মাংস ছিল তাদের প্রিয় খাদ্য। এছাড়া চামড়া পোশাক পরিচ্ছদ ও তাঁবু নির্মাণের উপকরণ হিসেবে ব্যবহৃত হতো। মল ব্যবহৃত হতো জ্বালানি সামগ্রী হিসেবে। মরুজীবনে যাতায়াত ও পরিবহনের প্রধান সম্বল ছিল উট। এই জন্য উটকে মরুভূমির জাহাজ বলা হতো। উটের পরে যে প্রাণীটির নাম আসে সেটা হচ্ছে ঘোড়া। ঘোড়া তাদের খুবই যুদ্ধ বিগ্রহ ছাড়াও দৈনন্দিন জীবনে ঘোড়ার ব্যাপক ব্যবহার ছিল। আরবীয় ঘোড়া ছিল পৃথিবী খ্যাত। দুম্বার ব্যাপারেও আমাদের অনেকের কৌতূহল রয়েছে। এটা ছাগল বা ভেড়ার মতোই একটা প্রাণী, তবে এরা উচ্চতায় কিছুটা বড় হয়ে থাকে। এদেরকে চেনার প্রধান উপায় হচ্ছে এদের নিতম্ব খুব মাংসল। যা হোক, আরবের বন্যজন্তুর মধ্যে হায়েনা, বাঘ, সরীসৃপ, খেকশিয়াল প্রভৃতি উল্লেখযোগ্য। আর পাখির মধ্যে আবাবিল, কবুতর ও ঈগল প্রধান। আরবের অধিবাসী: আরবের অধিবাসীদের বসবাসের প্রকৃতি অনুসারে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে: শহরবাসী, স্থায়ী বাসিন্দা এবং যাযাবর বেদুইন। শহরের অধিবাসীরা স্থায়ী ঘরবাড়িতে স্থায়ীভাবে বসবাস করতেন। তাদের উপজীবিকা ছিল কৃষিকাজ, পশুপালন ও ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল। তারা অনেকটা সভ্য জীবনযাপন করতেন। অপরদিকে বেদুইন বা যাযাবররা অস্থায়ীভাবে তারা ঘুরে বেড়াতো। আরবের প্রায় শতকরা ৮০% লোকই এই বেদুইন বা যাযাবর ছিলেন। তারা অনেকটা বাংলাদেশের বেদে সম্প্রদায়ের মতো, যাদেরকে বরিশাল অঞ্চলে মিশরি বলা হয়ে থাকে। এই বেদুইনরা পরিবার বর্গ সহ উট, ভেড়া ও ঘোড়ার খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো এবং কয়েকটি গোত্র একত্রিত হয়ে তাঁবুতে বসবাস করত। তারা ছিল স্বাধীনচেতা, বেপরোয়া ও দুর্ধর্ষ প্রকৃতির। বলা হয়ে থাকে তাদের গৃহ ছিল তাঁবু, আহার্য ছিল উটের মাংস, পানীয় ছিল উট ও ছাগলের দুধ, আর জীবিকা ছিল লুটতরাজ। আরব বাংলাদেশ সম্পর্ক: আলোচনাটা প্রাসঙ্গিক না হলেও দু একটা বিষয় জেনে রাখা ভালো। বাংলার সাথে আরবদের প্রাচীন কাল থেকেই বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। এদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে আরব ধর্মপ্রচারকরা যেভাবে কাজ করেছেন ঠিক তেমনি বণিকদের অবদানও কম নয়। আরব ভূগোলবিদ ও ঐতিহাসিক আল ইদ্রিসি, ইবনে খুরদাদবিহ, আল মাসুদি, সুলাইমান সহ অনেক লেখকের লেখায় বাংলার সাথে আরবদের বাণিজ্যিক সম্পর্কের চিত্র পাওয়া যায়। বাংলাদেশে এর প্রমাণও পাওয়া যায়। পাহাড়পুর বৌদ্ধবিহার এবং ময়নামতি বৌদ্ধবিহার খননের সময় গত শতাব্দীতে আরবের বাগদাদের খলিফা হারুন আর রশিদের দুটো রৌপ্য মুদ্রা পাওয়া গেছে। এটা থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশ এবং আরবের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল। উল্লেখ্য, খলিফা হারুন আর রশিদ এবং পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল সমসাময়িক কালের শাসনকর্তা ছিলেন। বর্তমানে আমরা জীবন জীবিকার সন্ধানে যেমন আরব ভূমিতে যাই, ঠিক তেমনি পূর্বকালে আরবের বহু লোক জীবন জীবিকার সন্ধানে ভারতীয় উপমহাদেশ তথা বাংলায় এসেছেন। দিল্লি সালতানাতের সৈয়দ বংশ এবং বাংলার হুসেন শাহী শাসন আমলে যে সমস্ত শাসকরা শাসন করেছেন সবাই আরব বংশোদ্ভূত ছিলেন। মধ্যযুগের বাংলার অন্যতম একজন শাসনকর্তা ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। নামটা তোমরা নিশ্চয় শুনে থাকবে। তিনি এই বাংলার টাকায় হতদরিদ্র আরবের মক্কা ও মদিনার দুটা মাদ্রাসা পরিচালনা করতেন। এটা কিন্তু বাংলার বদান্যতা, আমাদের জন্য গৌরবের। কিন্তু গত শতাব্দীর ৩০-এর দশকে আরবে খনিজ সম্পদ, বিশেষ করে তেল সম্পদ আবিষ্কৃত হয়। এটা যেন তাদেরকে আলাউদ্দিনের জাদুর চেরাগ এনে দেয়। ফলে অর্থের কুপ্রভাবে তারা নানা রকমের বিতর্কিত কর্মকাণ্ড করছেন। ফলে তাদের সেই বিতর্কিত কর্মকাণ্ডের দায়ভার কেউ কেউ
ইসলামের উপরেও চাপাতে চায়। যা হোক, এরই সাথে শেষ করলাম আজকের ক্লাসখানা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।